রাশিয়া, আমেরিকা, নর্থ কোরিয়া, জাপান, ইন্ডিয়া, পাকিস্তান এইসহ মোট ৯টি দেশ। এগুলোর মধ্যে কমন কি জানেন? এদের সবার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। এমন আমাদের মতো অনেকে আছে যারা ভাবে বাংলাদেশের কাছে তো কোনো নিউক্লিয়ার পাওয়ার নেই, যদি কোনো যুদ্ধ লাগে তখন বাংলাদেশ কি করবে? কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে, আসলে কি কোনো দেশের জন্য নিউক্লিয়ার বোম প্রয়োজন আছে? চলুন আজকের ভিডিওতে এটাই জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আফি বিশ্বাস। এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। শুরুতে আমরা এটা জানার চেষ্টা করব যে আসলে দেশগুলো বোমাগুলো পেলো কোথা থেকে, বা তারা এটার উৎপত্তি কিভাবে করলো। এই গল্পটি সরাসরি চলে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানে, যখন হিটলার সেখানকার শাসনকর্তা ছিল। তখন 1938 সালে জার্মান সায়েন্টিস্ট অটো হান একটি প্রক্রিয়ার কথা জানতে পারে, যেটি ছিল নিউক্লিয়ার ফিউশন, যেখানে এটি চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একটা ম্যাসিভ এনার্জি প্রডিউস করা সম্ভব। এই কথাটি আমেরিকার সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কিভাবে জানি জানতে পারে, তাই সে তখনকার প্রেসিডেন্টকে একটি চিঠি লেখে, যেখানে সে বলে যে জার্মান হয়তো একটা নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, সেটার জন্য সাবধান থাকেন। তো এটা শুনে স্বাভাবিকভাবেই তারা একটা পদক্ষেপ গ্রহণ করে। যদি তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করতো, তাহলে জার্মান পুরো পৃথিবীতে কব্জা করার মতো সম্ভাবনা ছিল। জার্মানি থেকে জেতার জন্য, জার্মানি থেকে এগিয়ে যাওয়ার জন্য ইউএসএ, কানাডা এবং ইংল্যান্ড মিলে একটা প্রজেক্ট লঞ্চ করে, যার নাম ছিল প্রজেক্ট ম্যানহাটন। 1945 সালে তারা সাকসেসফুল হয়। তারা ফাইনালি তাদের একটা নিউক্লিয়ার বোমা টেস্ট করে। 1945 সালের এই সময়ই মে মাসে জার্মানি যুদ্ধ থেকে আত্মসমর্পণ করে, কিন্তু জাপান তাদের যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছিল। তো জাপানকে যুদ্ধ থেকে সরিয়ে ফেলার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার চার্চিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন মিলে একটা মিটিং করে। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টকে বলে যে তারা এমন একটা বোমা আবিষ্কার করেছে, যেটার মাধ্যমে খুবই সহজে কোনো জায়গাতে একদম ধ্বংস করে ফেলা সম্ভব। কিন্তু সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন তেমন একটা রিয়াকশন দেয় না, যেমন সে এই কথাটা আগে থেকে জানে। আসলে সে কথাটা আগে থেকে জানতো। সোভিয়েত ইউনিয়নের ডিটেকটিভরা আগে থেকেই তাকে সব খবর দিয়েছিল। পর 6 এবং 9 আগস্ট জাপানের উপরে দুটি নিউক্লিয়ার বোম ছাড়া হয়, হিরোশিমা এবং নাগাসাকিতে। নিউক্লিয়ার বোমের প্রধান ছিলেন ওপেনহাইমার, যেটার সম্পর্কে একটা মুভিও আসছে, আপনারা হয়তো দেখেছেন। হিরোশিমা এবং নাগাসাকিতে যেটা বোম ফেলানো হয়, যেগুলো ছিল ফ্যাটম্যান এবং লিটল বয়, যেটার ফলে জাপান যুদ্ধের থেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। কিন্তু এরপরে একটা পারমাণবিক বোমা বানানোর একটা রেস শুরু হয়ে যায়। পৃথিবীর সকল দেশই চাচ্ছিল যে তাদের দেশেও একটা পারমাণবিক বোম থাকবে, তাদের দেশও একটা সুপার পাওয়ার হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো শুধু এই কারণেই ছিল কারণ তারা একসাথে মিলে জার্মানিকে হারাতে চেয়েছিল। এরপরের থেকেই তাদের সম্পর্কটা খারাপ হতে শুরু করে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের দেশে নানান ডিটেকটিভ পাঠানো শুরু করে। তারা একজন একজনের তথ্য চুরি করা শুরু করে। এভাবেই এভাবেই আমেরিকার থেকে তথ্য চুরি করে সোভিয়েত ইউনিয়ন মাত্র 4 বছর পরে 1949 সালে তাদের প্রথম বোম টেস্ট করে। অনেকের কাছে এমন লাগতে পারে যে রাশিয়া কিভাবে ইউনাইটেড কিংডমের আগে নিউক্লিয়ার বোমা বানাতে পারলো, কারণ আমেরিকা এবং ইউনাইটেড কিংডম তো বন্ধু দেশ ছিল। তাহলে কথাটা চলে যায় 1940 সালে। ইউনাইটেড কিংডম 1940 সালেই ইউনাইটেড কিংডম পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের দেশের অনেক বেশি ক্ষতি হয়েছে কারণে তারা এই প্রজেক্টটা কন্টিনিউ করতে পারে না। পরে 1943 সালে তাদের ইউনাইটেড কিংডমের এবং আমেরিকার একটা চুক্তি হয়, যেখানে বলা ছিল যে তারা তাদের দেশের সব ইনফরমেশন একটা দেশের সাথে শেয়ার করবে, যাতে তারা দুইজনেই শক্তিশালী হতে পারে। কিন্তু 1945 সালে আমেরিকার প্রথম পারমাণবিক সাকসেসের পরে তারা এই চুক্তিটি বাদ দিয়ে দেয়। এরপরে 1946 সালে আমেরিকা একটা রুল বের করে, যেখানে বলা ছিল যে তারা তাদের পারমাণবিক বোমার তথ্য কোনো দেশের সাথে শেয়ার করবে না, এবং সেই দেশ যে সেই ইংল্যান্ড, যে তাদের দ্য ম্যানহাটন প্রজেক্টে অনেক বেশি সাহায্য করেছিল। আমেরিকার এত বড় একটা বিশ্বাসঘাতকতার পর ইউনাইটেড কিংডম নিজেরাই তাদের পারমাণবিক বোমা বানানোর চেষ্টা শুরু করে। আর পারমাণবিক বোমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটা হচ্ছে ইউরেনিয়াম, যেটা ইউনাইটেড কিংডমে অনেক বেশি পরিমাণে ছিল। 1952 সালে ইউনাইটেড কিংডম তাদের প্রথম পারমাণবিক বোমা
টেস্ট করে। এই সময় ফ্রান্স দেখেছে তার আশেপাশের সকল দেশের কাছে পারমাণবিক বোমা আছে। তারা ভাবে এইটাকে টিকে থাকতে হলে আমাদেরও পারমাণবিক বোমা দরকার। সোভিয়েত ইউনিয়ন যেমন আমেরিকা এবং ইউনাইটেড কিংডমের থেকে তথ্য চুরি করে বোমা বানিয়েছিল, কিন্তু ফ্রান্স ফ্রান্স সেটা চাচ্ছিল না। ফ্রান্স চাচ্ছিল তারা পুরোটাই নিজে থেকে একটা বোম বানাবে, তারা পুরো একটা ফ্রেঞ্চ বোম বানাবে। তো তারাও 1960 সালে তাদের প্রথম নিউক্লিয়ার বোমা টেস্ট করে। এরপরে এই লিস্টে 5 নম্বর যে দেশটি আছে সেটা হচ্ছে চায়না। তো আমেরিকার অ্যাটাকের থেকে বাঁচার জন্য চায়না ভাবে যে তাদেরও একটা নিউক্লিয়ার বোমা দরকার। তো সোভিয়েত ইউনিয়ন চায়নাকে অনেক সাহায্য করেছিল। তারা সায়েন্টিস্ট থেকে টেকনোলজি আরো অনেক কিছু দিয়ে সোভিয়েত ইউনিয়ন চায়নাকে সাহায্য করেছিল। কিন্তু 1959 সালের দিক দিয়ে তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে, যার ফলে সোভিয়েত ইউনিয়ন চায়নার এই প্রজেক্ট থেকে আস্তে আস্তে দূরে সরা শুরু করে। 1964 সালে চায়নাও তাদের প্রথম পারমাণবিক বোমা টেস্ট করে। যে দেশটি আছে সেটি ইসরায়েল। কিন্তু ইসরায়েল কোনো সময় সরাসরি এটা অ্যাডমিট করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে। কিন্তু বিগত 30-40 বছরে তাদের অনেক টপ সিক্রেট ফাঁস হয়েছিল, যেখানে জানা যায় 1950 থেকে ফ্রান্স ইসরায়েলকে সাহায্য করেছিল। এমনকি তারা একটা মরুভূমিতে ইসরায়েলকে একটা ফ্যাসিলিটি বানিয়ে দিয়েছিল। এরপরে যে দেশটি আছে সেটি আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। চায়না এবং পাকিস্তানের মতো এত বড় বড় শক্তিশালী দেশদের থেকে নিজেকে রক্ষা করার জন্য তারাও একটা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করে, যেটা 1974 সালে সফল হয়। 1960-70-এর দিকে সোভিয়েত ইউনিয়নের পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল, তারা সব জায়গায় কবজা করেছিল। তাই সাউথ আমেরিকা তাদের শুধুমাত্র ডিফেন্সের জন্য একটা পারমাণবিক বোমা বানায়, যেটা 1977 সালে সফলভাবে তারা টেস্ট করে। কিন্তু পরবর্তীতে 1980-র দশকে যখন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা কমতে শুরু করে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং আফ্রিকার আশেপাশের দেশগুলোর উপর কবজা ছেড়ে দিতে শুরু করে, তখন সাউথ আফ্রিকা চিন্তা করে যে তাদের তো এখন আর পারমাণবিক বোমার দরকার নেই, তো তারা ওইগুলো সব ডিস্ট্রয় করে দেয়। এরপর 1991 সালে তারা নিউক্লিয়ার নন পলিফারেশন চুক্তিতে সাইন করে। এরপর আসে পাকিস্তান। ভারতের থেকে নিজেকে রক্ষা করার জন্য চায়নার হেল্প নিয়ে পাকিস্তান 1998 সালে তাদের প্রথম পারমাণবিক বোমা টেস্ট করে। তো এখন সব দেশের নিউক্লিয়ার বোমা বানানোর গল্প তো আমরা জেনে গিয়েছি, কিন্তু আমরা এটা জানি না যে বাকি আরো অনেক ডেভেলপড নেশনরা পারমাণবিক বোমা বানিয়ে নেই। সেটার কারণ হচ্ছে যে 1968 সালে যখন আমেরিকা দেখে যে পুরো পৃথিবীতে সব দেশই তাদের নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, এই বিশেষ করে তাদের শত্রু দেশ, তখন তারা চিন্তা করে যে এটাকে থামানো দরকার। তখন তারা ইউনাইটেড নেশনের সাহায্য নিয়ে একটা ট্রিটি বা চুক্তি স্থাপন করে, সেটি ছিল নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি। তো এই চুক্তিতে বলা হয়েছে যে যে 5টি দেশের কাছে বর্তমানে নিউক্লিয়ার বোমা আছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না এবং রাশিয়া, এই বাদে পৃথিবীতে আর কোনো দেশ পারমাণবিক বোমা বানাতে পারবে না। তো এই চুক্তিতে যে দেশগুলো সাইন করেনি সেটার মধ্যে সবচেয়ে আগে আসে ইন্ডিয়া। ইন্ডিয়া কোনো সময় চুক্তিতে সাইন করেনি, কারণ তাদের সবচেয়ে বড় শত্রু দেশ চায়নার কাছে তখন পারমাণবিক বোমা ছিল। চায়নার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নিজেরা নিউক্লিয়ার বোম বানায়। আর পাকিস্তানের শত্রু দেশ যেহেতু ইন্ডিয়া, যখন পাকিস্তান দেখে যে ইন্ডিয়ার কাছে পারমাণবিক বোমা আছে, তখন পাকিস্তানও নিজেদের রক্ষার জন্য নিজেদের ডিফেন্স সিস্টেম আরো বেশি শক্তিশালী করার জন্য তারাও নিউক্লিয়ার বোমা বানায় এবং তারাও এই চুক্তি থেকে বের হয়ে যায়। এরপরে নর্থ কোরিয়াও আসে। নর্থ কোরিয়া এই চুক্তিতে সাইন করেছিল, কিন্তু তারাও এই চুক্তি থেকে বের হয়ে যায়। এটা থেকে আমরা বুঝতে পারি যে কেন এতগুলো ডেভেলপ নেশনের কাছে এত পাওয়ার থাকার পরেও, এত অর্থ সম্পদ থাকার পরেও তাদের কাছে কেন নিউক্লিয়ার পাওয়ার নেই, কারণ তারা এই চুক্তিতে সাইন করেছে। এর আরেকটা কারণ হচ্ছে, যদি কোনো দেশ চেষ্টাও করে নিউক্লিয়ার ওয়েপন্স বানানোর জন্য, আমেরিকা তাদের সিআইএ এজেন্ট পাঠিয়ে তাদের সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর বেশিরভাগ দেশ কোনো একটা দেশের সাথে কোনো একটা চুক্তিতে থাকে, যে কারণে তারা সরাসরি নিজেদের ডিফেন্স সিস্টেম স্ট্রং না হলেও তারা অন্য এক দেশের ডিফেন্স সিস্টেমের মাধ্যমে চলতে পারবে। তাই বেশিরভাগ বড় বড় দেশরা অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব করে। যেমন সৌদি আরবের ডিফেন্স সিস্টেম বেশি একটা স্ট্রং না হলেও সৌদি আরবের সাথে আমেরিকার সাথে চুক্তি আছে, তাই সৌদি আরবের উপর যদি কোনো হামলা হয় আমেরিকা তাদের ডিফেন্স সিস্টেম প্রোভাইড করবে। তো
জি। তো ভিডিওর শুরুতে যে প্রশ্নটি ছিল, বাংলাদেশ কি আসলে সেফ? তো এটা বলা যায় হ্যাঁ, আবার না। হ্যাঁ, এই ক্ষেত্রে বলা যায় যে যদি আপনি কারোর জন্য কোনো সমস্যার সৃষ্টি না করেন, তাহলে সে আপনার জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না। তো বাংলাদেশ আর্মি ডিফেন্সিভ, বাংলাদেশ কোনো সময় ফার্স্ট স্ট্রাইক করে না। সো আমরা এটা থেকে বলতে পারি যে বাংলাদেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স না থাকলেও বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের কারণে বাংলাদেশ সেফ। আর বাংলাদেশ যেহেতু তেমন একটা বড় দেশ না, বাংলাদেশ এতটা ডেভেলপডও না, তাই বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই এই কারণে বলা যায় যে বাংলাদেশ সেফ। আরেকটা জিনিস, বাংলাদেশের সাথে চায়নার সাথে যেহেতু সম্পর্ক ভালো, তাই বাংলাদেশের উপর যদি কোনো হামলা হয় তা আশা করা যায় যে চায়না বাংলাদেশকে সাহায্য করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন